শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। রাতের আধার ছাড়িয়ে তখন দিনের আলো ফুটলো কেবল। আদিব গাড়ির পেছনে সিটে বসে ঘুমে কাত। আদ্রিতাও ঘুমাচ্ছে জানালার পাশে মাথা ঠেকে। ফারিস জেগে চুপচাপ বসে বসে গাড়ি ড্রাইভ করছে। ফারিসের বর্তমান অনুভূতি কেমন তা বোঝা যাচ্ছে না, তবে ফারিসের মাথায় ঘুরছে আরশাদ। কিশোর আজকে মধ্যে ধরতে না পারলে এই কাজটা ফারিসই করবে। ফারিস তার লোক লাগিয়ে দিয়েছে, আরশাদকে খোঁজা হচ্ছে। আশা রাখে খুব শীঘ্রই আরশাদকে ধরতে সে সক্ষম হবে। আরশাদের সাথে ফারিসের পরিচয় খুব অল্প সময়। তারা ঔষধের কেনা বেচা নিয়ে পার্টনারশিপে ব্যবসা করত। ফারিস যে আলাদাভাবে মাদক ব্যবসায়ী এই সম্পর্কে আরশাদ অবগত ছিল না, কিন্তু আরশাদ সম্পর্কে ফারিসের সব জানা ছিল। পার্টনারশিপের 10 দিনের মাথাতে ফারিস জেনে যায় আরশাদের আলাদাভাবে মেয়ে পাচার করার কাজ করছে, যা ফারিসের পছন্দ হয়নি। মেয়ে মানুষ নিয়ে ব্যবসা করা ফারিসের পছন্দ নয়, তাই ফারিস পুলিশের নিকট আরশাদকে ধরিয়ে দেয়। তার 15 বছরের জেল বন্দির সাজা দেয়া হয়, কিন্তু 2 বছরের মধ্যে আরশাদ জেল থেকে পালায়। আদ্রিতার সম্পর্কে আরশাদ কতটুকু অবগত বা আদৌ অবগত কিনা এই সম্পর্কে ফারিস তেমন কিছু জানে না। তবু কোথাও গিয়ে সংশয় যদি জেনে থাকে। আদ্রিতার ঘুম ভাঙলো হঠাৎ। সে দ্বিধাহীন ফারিসের বুকে মাথা রাখলো। ফারিস কিছুটা চমকে উঠল এতে। নিজের ভাবনাগুলো ভুলে গেল মুহূর্তে। ফারিস নিজেকে সামলালো। আদ্রিতা ফারিসের গলা জড়িয়ে ধরে মিষ্টি হেসে বলল, শুভ সকাল মিস্টার বকাটে। ফারিস আদ্রিতার পানে না তাকিয়ে বলল, আপনাকে কতবার বলবো আমি বখাটে নই। আদ্রিতা হাসে বলে, জানি তো, তাও আপনাকে বকাটে ডাকতে আমার ভালো লাগে। ফারিস এই কথার আর জবাব দিল না। আদ্রিতা কিছু সময় চুপ থেকে বলল, আজ আমার বন্ধু মৃদুলের বউ ভাত, আপনি কি যাবেন ফারিস? ফারিসের দ্বিধাহীন জবাব। কি পরিচয় যাব? আদ্রিতা অবাক হয়ে বলল, কেন, আমার বয়ফ্রেন্ডের পরিচয়? ফারিস নাকচ করলো তাদের। না, আমার কাজ আছে, আপনি ঘুরে আসুন বলা। আদ্রিতা খানিকটা বিরক্ত নিয়ে বলা, আপনি কি আমায় তুমি করে বলতে পারেন না ফারিস? আপনি রাতে কেমন যেন আমি স্বস্তি পাই। কিন্তু আমার অস্বস্তি লাগে। চোখ মুখ কুচকে বলল আদ্রিতা। ফারিস হাসল, বলল, বিয়ে হোক বলবো? আদ্রিতা খুশি মুখে বলল। সত্যি বলবেন? ফারিস এক ঝলক আদ্রিতাকে দেখলো, পরক্ষণে দৃষ্টি সরিয়ে বলল, হুম। বিয়ে কবে করবেন ফারিস? চলুন আজই করে ফেলি। ফারিস নিরুত্তর। আদ্রিতা বিচলিত হয়ে বলল, করবেন বিয়ে? চলুন আজই করে ফেলি। ফারিস এবারও উত্তর দিল না। আদ্রিতা এবারও উত্তর না পেয়ে পাল্টা কিছু জিজ্ঞেস করলো না। নীরবতা চললো বেশ কতক্ষণ। ফারিস গাড়ি থামালো হঠাৎ। আদিব একটু নড়ে চড়ে উঠে পরক্ষণে আয়েশ করে শুয়ে পড়ল গাড়ির সিটে। গভীর ঘুম পেয়েছে তার। আদ্রিতা তার মাথাটা ফারিসের নিকট থেকে ওঠালো, সোজা হয়ে বসে পড়ল। গাড়ি থামালেন যে? ফারিস আদ্রিতার চোখের দিকে তাকে শীতল স্বরে শুধায়, আপনার আচরণ আমার কাছে ঠিক লাগছে না ম্যাডাম। আদ্রিতা বিষম খেয়ে বলে, মানে? ফারিসের তড়িৎ উত্তর। আমি একজন মাফিয়া আদ্রিতা। আদ্রিতার ভাবনাহীন উত্তর, তো? আপনি আমার সাথে সত্যি থাকতে চান, বিয়ে করতে চান? আদ্রিতার তৎক্ষণাৎ উত্তর। ফারিস আবার বলে উঠে, ধোকা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন নাকি ডাক্তার ম্যাডাম? আদ্রিতার মুখটা মলিন হয়ে গেল। ফারিস তা দেখে হাসলো, বলল, আরে মজা করছিলাম, চলুন। এই বলে ফারিস আবার গাড়ি স্টার্ট দিয়ে ছুটলো দূরে। গাড়ি এসে সোজা থামলো আদ্রিতার বাড়ির সম্মুখে। আদ্রিতা গাড়ি থেকে নামলো না, চুপটি করে বসে রইল। ফারিস বলল, কি হলো জান? আদ্রিতা গেল না, তাও বসে রইল। ফারিস তার কপাল চুলকে বলল, কি হয়েছে, রাগ করেছেন? আদ্রিতা জবাব দেয় না। ফারিস আদ্রিতার 2 কাঁধ চেপে ধরে বলে, আমি মজা করছিলাম। আদ্রিতা মলিন মুখে তাকালো ফারিসের দিকে, চোখ ভিজে এসেছে তার। আদ্রিতা বলে, কি করলে বুঝবেন আমি ধোকা দিব না? ফারিস হাসল। আদ্রিতার চোখের পানিটুকু নিজ হাতে মুছে দিয়ে মজার ছলে বলল,
বিকেলেই বিয়েটা করলে। এখন নামুন, আপনার বাবা মা আপনার অপেক্ষা করছে। দুশ্চিন্তা করছে নিশ্চয়ই, তাড়াতাড়ি যান। আদ্রিতা নেমে পড়লো গাড়ির দরজা আটকে, জানালা দিয়ে তাকিয়ে বলল। সাবধানে যাবেন। ফারিস মাথা নাড়িয়ে বলে। নিশ্চয়ই। অতঃপর ফারিস চলে যায়। আদ্রিতা জোরে দম ফেলে ছুটে চলে গেল বাড়ির ভেতর। ঘরে ঢুকতেই তার মা এসে বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আদ্রিতা চুপচাপ দাঁড়িয়ে ছিল, শুধু মনে মনে কি যেন ভাবে। মৃদুলের বৌভাত শেষের পথে নয়নতারা আর আশরাফকে বেশ সাথেই দেখা যাচ্ছে দুপুর থেকে। বেলা তখন প্রায় 4টা। আদ্রিতা ভারী লেহেঙ্গা পরে নিজেকে সাজিয়েছে। খুব বড় কমিউনিটি সেন্টারে মৃদুলের বৌভাতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। আদ্রিতা সবাইকে একত্রে ডাকলো। এখন তারা বাড়ি ফেরার মেজাজে ছিল। আদ্রিতা ডাকে সবাই একজোট হলো। মৃদুল বলল, কি হয়েছে, কি কবি তুই? আদ্রিতা সবার দিকে এক ঝলক তাকিয়ে উত্তরিত বলল, আমি বিয়ে করব আজ আর এক্ষুনি। সঙ্গে সঙ্গে সবাই যেন বিষম খেল। রনি মাত্রই তার কোকের বোতলে এক চুমুক দিয়েছিল, সেটাও হজম করতে না পেরে কলকলিয়ে ফেলে দিল চাঁদনি। বলল, মজা করছি সাধু? আদ্রিতা চোখে মুখে সিরিয়াস দৃষ্টিভঙ্গি এঁটে বলল। না, আমি সিরিয়াস। আশরাফ আদ্রিতার দিকে এগিয়ে গেল, শান্ত গলায় আওড়ালো, ছেলেটাকে? ফারিস মাহমুদ। এবার যেন আরো শক্ট হলো সবাই। মুনমুন বলল, ফারিস ওই যে ওষুধ কোম্পানির মালিক? আদ্রিতার দ্বিধাহীন উত্তর। হুম। শেষ বিকালে রোদটুকু বিছানায় চুইয়ে ফারিসের গায়ে ঠেকেছে। গায়ে পাতলা কাঁথা জড়ানো। জানুয়ারির শীতটা খুব একটা গায়ে লাগে না তখন। ফারিস ঘুমাচ্ছে। বাড়ি এসে গোসল সেরে 9টার দিকে সে ঘুম দেয়। যেই ঘুম এখনো ভাঙেনি। গত কয়েকদিনে না হওয়া ঘুমগুলো যেন আজ একদিনই পূরণ করেছে ফারিস। আদিব রুমে ঢুকে তখন পরে আবার বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরে ভারী লেহেঙ্গা গায়ে জড়িয়ে আদ্রিতা আসে। ফারিসকে ঘুমিয়ে থাকতে দেখে মৃদু হেসে গিয়ে পাশে বসে, কপালে হাত ছুঁয়ে বলে, মিস্টার বখাটে উঠুন। ফারিস এক চুলও নড়ল না। আদ্রিতা এবার আর একটু উচ্চ শব্দে বলল, ফারিস শুনছেন? এবার খানিকটা নড়ল ফারিস। ঘুমঘুম কণ্ঠে বলল, উফ, ডাকছো কেন? দেখছো না আমি ঘুমাচ্ছি। আদ্রিতা মিষ্টি হাসে, বলে, এখন উঠুন, পরে ঘুমাবেন। ফারিস স্বপ্ন দেখছে আদ্রিতা নতুন বইয়ের মতো লাল চুকচুকে শাড়ি পরে তাকে ডাকছে। ফারিস ঘুমের ঘোরেই আদ্রিতার হাতটা জড়িয়ে ধরে বলা, এত সেজেছো কেন? তোমার যে পুরো বউ বউ লাগছে। বাস্তবিক আদ্রিতা তা শুনে হেসে উঠল। সে বুঝল ফারিস স্বপ্ন দেখছে। আদ্রিতা খানিকটা ঝুঁকল ফারিসের দিকে, কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলা, ফারিস উঠুন, বিয়ে না করলে বউ বউ লাগবে কেমন করে? তড়িৎ ভূত দেখার মতো চমকে উঠল ফারিস। ঘুম ভেঙে গেল তার। চোখ মেলে আদ্রিতাকে মুখোমুখি আর ভারী লাল টুকটুকে লেহেঙ্গা পরনে দেখে অবাক স্বরে বলল, আপনি এখানে কি করছেন ডাক্তার ম্যাডাম? আদ্রিতা আইস করে বসে পড়ল। কি আর করব, বিয়ে করব, উঠুন। ফারিসের মুখভঙ্গি পাল্টে গেল হঠাৎ। বিস্মিত স্বরে আওড়ালো সে, কি বলছেন? পাগল হলেন নাকি? আদ্রিতার বিরক্ত লাগলো এবার। চোখ মুখ কুচকে বলল, পাগল হওয়ার কি আছে, বিয়ে করব বলেছি। ফারিস শোয়া থেকে উঠে বসল। চোখ মুখ ডলতে ডলতে হাই তুলে বলল, মজা করছেন? আশ্চর্য, মজা করব কেন? ফ্রেশ হন, আমরা কাজী অফিস যাব। আদ্রিতার কথাগুলো এবার যেন সত্যি সত্যি লাগছে ফারিসের। সে প্রশ্ন করল, সত্যি কাজে অফিস যাব? আদ্রিতা মাথা নাড়িয়ে লাজুক স্বরে বলল, জি। সঙ্গে সঙ্গে গুরুতর ভাবে বিষম খেল ফারিস। বিস্মিত নয় তাকিয়ে রইল শুধু তার ডাক্তার ম্যাডামের দিকে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফারিস আদ্রিতার মুখশ্রীর দিকে। তার যেন এখনো বিশ্বাস হচ্ছে না আদ্রিতা এখন এই মুহূর্তে কাজী অফিসে গিয়ে বিয়ে করতে চাইছে। ফারিসের এই আচমকা ঘুম ভাঙিয়ে বিয়ে করার ব্যাপারটা টোটালি হজম হচ্ছে না। ফারিস কিছু সময় চুপ থেকে বলল, আপনার মাথা কি ঠিক আছে ম্যাডাম, নাকি বন্ধুর বউ ভাত খেয়ে এসে পুরোটাই গেছে? আদ্রিতা বিরক্ত হলো দারুণ। চোখ মুখ কুচকে বলল, আমি সিরিয়াস ফারিস, দ্রুত উঠুন, বিয়ে করব। ফারিস উঠল না, চুপ করে বসে রইল। এমন হুট করে বিয়ে করবে বললেই কি তাকে বিয়ে করতে হবে নাকি? আদ্রিতা তাড়াতে বলল, কি হলো ফারিস, উঠছেন না কেন? ফারিস তার চুলগুলো খানিকটা ঠিক করে বলল, মুড নাই আমার।
আদ্রিতা অবাক হয়ে বলল। মুড নেই মানে? আপনি তো বললেন আজ বিকেলে বিয়ে করবেন। ফারিস এতক্ষণ পর যেন সবটা বুঝল। তার সকালের মজার ছলের কথাটা আদ্রিতা সিরিয়াস ভাবে নিয়েছে। ফারিস মৃদু হেসে বলল, আমি আপনায় বিশ্বাস করি আদ্রিতা, তাই এখন বিয়ে করার প্রয়োজন নেই। আদ্রিতা আচমকে ফারিসের শার্টের কলা টেনে নিজের দিকে টানল। ফারিস হতভম্ব হয়েছে। আজকের আদ্রিতার আচরণ বড়ই উদ্ভট। আদ্রিতা ফারিসের চোখের দিকে চোখ রেখে গম্ভীর এক স্বরে বলল, আমার দারুণ প্রেম প্রেম পেয়েছে, তাই আমরা বিয়ে করব। ফারিসের চক্ষু বেরিয়ে আসার উপক্রম। সে বলে, এসব আপনি কি বলছেন? বিরক্তিতে অতিষ্ঠ হচ্ছে আদ্রিতা। জোরে জোরে নিঃশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বলল, আপনি কি উঠবেন ফারিস, নাকি আমি চলে যাব? ফারিস আদ্রিতার হাত দুটো নিজের কলার থেকে ছাড়ালো। শান্ত গলায় বলল, এইভাবে কি বিয়ে হয় ডাক্তার ম্যাডাম? আমার না হয় আদিব ছাড়া কেউ নেই, কিন্তু আপনার তো আছে। আপনার বাবা মা, তাদের পারমিশন নেওয়ার তো প্রয়োজন। আদ্রিতা মৃদু হেসে বলল, তারাও রাজি। আমি সকালেই তাদের কাছে আপনার কথা বলে দিয়েছি। আপনার ছবি দেখিয়েছি, মা পছন্দ করেছে। বাবা প্রথমে একটু নাকচ করেছিল, কিন্তু যখন শুনেছে আপনি একজন ঔষধ কোম্পানির মালিক, তখন থেকে আর কিছু বলেনি। আর বাবা আপনায় চেনে, কাছ থেকে না হলেও দূর থেকে চেনে, তাই আর সমস্যা নেই। এখন চলুন। ফারিসের পুরো ব্যাপারটা যেন মাথার উপর দিয়ে গেল। এমন সময় তাদের কক্ষে এক প্রকার দৌড়ে ঢুকলো মৃদল। চিচিয়ে বলতে লাগলো। দুলাভাই কই আপনি? বলতে বলতে দৌড়ে গিয়ে ফারিসের গলা জড়িয়ে ধরল মৃদুল। মৃদুলের আকস্মিক এমন কাণ্ডে ফারিস চমকে উঠল। মুনমুন এগিয়ে এসে বলল, দুলাভাই দুলাভাই চলুন না, কাজী অফিস যাই। বান্ধবীর মনে খালি আপনারা চাই। ফারিস একের পর এক অদ্ভুত কাণ্ডে কি করবে বুঝছে না। এই পাগলের দল কোথা থেকে উদয় হলো? রনি ব্যাঙ্গের মতো নাচতে নাচতে বলল, আরে দুলা ভাই, আপনি এখনো রেডি হন না কেন? কাজী অফিস যাবেন না? ফারিস করুণ চোখে তাকালো রনির দিকে। এরই মাঝে চাঁদ নিয়ে আসলো দৌড়ে। চেঁচিয়ে বলতে বলতে লাগলো, ওরে দুলা ভাই! চাঁদনির দৌড়ানো ছিল খুবই ভয়ানক। যে ছুটে এসে ধাক্কা খেলো রনির সাথে। রনি ছিটকে পড়লো তার সামনে থাকা মুনমুনের সাথে। মুনমুন ছিটকে গেল মৃদুলের গায়ে। মৃদুল পড়বে তার আগেই তাকে আটকালো ফারিস। ঘটনাচক্রে সবাই হতভম্ব। আর ফারিসের মাথায় একটা কথাই ঘুরছিল তখন, এই পাগলের দল সব আদ্রিতার পন্থ। মৃদুল নিজেকে উঠিয়ে শুকনো হেসে বলা। ধন্যবাদ দুলাভাই। সেই মুহূর্তে দরজার মুখে হাজির হলো মৃদুলের বউ নীলিমা, তার সাথে আশরাফ আর নয়নতারাও। সেও এসেছে এদের সাথে। সবাই উৎফুল্লের সাথে বলতে লাগলো, দুলাভাই উঠেন, আপনি বিয়ে করবেন না? এক নিমিষে ফারিসের ঝিমিয়ে থাকা পুরো বাড়ি নেচে উঠল। হাসি তামাশায় মত্ত হলো চারিপাশ। আদিব দরজার আড়ালে দাঁড়িয়ে কি বলবে বুঝতে পারছে না। তার চোখে হঠাৎই পানি আসছে। তাদের এত বছরের জীবনে এমন উৎফুল্লকর ঘটনা কখনো ঘটেনি। ফারিস নিজের কান চেপে ধরল। চারপাশের সবাই একটা একটা কথাই বলে চলেছিল তাকে। দুলাভাই উঠেন, আপনি বিয়ে করবেন না? অতঃপর ফারিস মেনে নিল, হালকা চেঁচিয়ে বলা। তোমরা সবাই থামো, আমি বিয়ে করব। সবাই থেমে গেল হঠাৎ। খুশিতে গদগদ হলো মৃদুল, রনি, চাঁদনি, মুনমুন, আশরাফ, নীলিমা আর নয়নতারা। আদ্রিতা হাসলো এবার, উৎকণ্ঠা নিয়ে বলা। সত্যি বিয়ে করবেন ফারিস? ফারিসও নিরুপায় ভঙ্গিতে বলল। একে একে সবাই বের হলো রুম থেকে। আদ্রিতাও গেল তাদের সাথে সঙ্গে। ফারিসকে বলল তাড়াতাড়ি তৈরি হতে। ফারিসও বিনিময়ে জবাব দিল, ঠিক আছে। যাওয়ার পথে দরজার মুখে চাঁদনি আদিবের দিকে তাকে মিষ্টি হাসলো শুধু, চোখের ইশারায় বুঝালো এরপর তার পালা। আদিব বুঝলো, বিনিময় কিছু বললো না, শুধু লাজুক হাসলো। সবাই বের হতেই আদিব ভিতরে ঢুকলো। স্বল্প আওয়াজে বলল, দুলা ভাই। ফারিস হতাশ মুখে তাকালো আদিবের দিকে, বলল, তুমিও শুরু করছো আদিব? আদিব উৎফুল্লতা নিয়ে কঠিন সুন্দর এক হাসি দিল। হাসি মুখে বলল, ভাই আজ আমি খুব খুশি। ফারিস ভাবলো না, উল্টো বলল, বিষয়টা তোমার কাছে খুব দ্রুত দ্রুত লাগছে না? আমি জানি ভাই, একটা মানুষের থেকে ধোঁকা খাওয়ার পর দ্বিতীয়বার তাকে বিশ্বাস করতে আমাদের সময় লাগে। তার সব কাজই দ্বিধা কাজ করে, কিন্তু এবার আপনি ঠকবেন না। দেখেন, ডাক্তার ভাবি আপনার সত্যি ভালোবাসে। আপনি ফ্রেশ হন, আমি আপনার জন্য একটা সুন্দর পাঞ্জাবি বের করছি।
ফারিস নাকচ করলো, সঙ্গে সঙ্গে বলা। না, পাঞ্জাবি লাগবে না, তুমি কালো রঙের একটা শার্ট বের করো আমার। আদিব অবাক হয়ে বলল। কালো কেন? ফারিস ওয়াশরুমের দিকে যেতে যেতে বলা। এমনি। বেলা তখন 4টার কাঁটা ছাড়িয়ে 5:30টার কাঁটায় ছুঁই ছুঁই। ফারিসের ড্রয়িং রুমে বসে ফারিসের জন্য অপেক্ষা করছে সবাই। ছেলেটা এত দেরি করছে। আদ্রিতা তার ভারী লেহেঙ্গা ধরে উঠে দাঁড়ালো, বলল। তোরা বস, আমি দেখে আসি ওর কত দূর হলো। আদ্রিতার কথা শুনে সবাই ওহ বলে চেঁচিয়ে উঠল। আদ্রিতা বিমুখ চেয়ে মুনমুন বলল। আরে বাস, এখনো বিয়েই হয়নি, তার আগেই ওর বিয়ে হলে কি ডাকবি রে আদু? জানু বাবু সোনা। আদ্রিতা হেসে বলল। হুস, এর চেয়েও ইউনিক কিছু। সাথী অবাক হয়ে বলল। সেটা কি? আদ্রিতা জবাব দিল না, মিষ্টি হেসে ছুটল ফারিসের কামরার দিকে। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে ফারিস। গায়ে জড়ানো কালো শার্ট, কালো প্যান্ট, শার্টটা ইন করে পরা, শার্টে হাত কোনোই পর্যন্ত ফোল্ড করা, চুলগুলো খানিকটা অগোছালোই রাখলো আজ। আদিব তার দিকে চেয়ে ফারিস তার পায়ে কালো শু জুতো জোড়া পরে নিলেই আদিব বসলো নিজে। ফারিস অবাক হয়ে বলল। এসব কি করছো আদিব? আদিব ফারিসের হাত থেকে জুতো জোড়া নিয়ে আদুরে গলায় বলল। আমি পরিয়ে দেই ভাই। আদিব এমনভাবে কথাটা বলল যে ফারিস চেয়েও আর না করতে পারল না। ফারিস পায়ে মোজা জড়ালো আগে, বলল। কিছু কি বলবে আদিব? আদিব যেন চমকে উঠল, কি করে বুঝলো তার ভাই সে কিছু বলতে চায়। ফারিস আদিবের মাথায় হাত বুলিয়ে বলে। তুমি আমার ছোট ভাই আদিব, আমি তোমায় বুঝবো না? আদিব হাসে, নিজ হাতে ফারিসের ডান পায়ে আগে জুতোটা পরাতে পরাতে বলে। আমার জন্যই আপনার জীবনটা এমন এলোমেলো, তাই না ভাই? ফারিস অবাক হয়ে বলল। তোমার জন্য মানে? আমার জন্যই তো আপনি মাফিয়া ভাই। ওই দিন যদি আমার জন্য খুন না করতেন তবে তো আজ আমরা এমন থাকতাম না। না মারলে আমরা কি বেঁচে থাকতাম আদিব? তা হয়তো থাকতাম না, কিন্তু এমন পাপ কাজ করেও তো বেঁচে থাকা লাগতো না। আমরা মরার পর কি জবাব দেব ভাই? তোমার জবাব দেওয়া লাগবে না। তুমি পাপী নাকি? পাপী তো আমি। তুমি ভালোই থাকবে। আদিব ছলছল নয়নে ফারিসের দিকে তাকালো। তার চোখ ভেসে উঠেছে। সেই ছোট্টবেলা থেকে ফারিস আদিবের যত্ন করে। ফারিসের কাছাকাছি সবসময় থাকলেও আদিব কখনো তার কাজে নিযুক্ত হতে পারেনি। সে সব জানে, কখন ফারিস কি করে, টুকটাক খবরাখবর দেয়, কিন্তু আদিবকে কখনো সে নেশালো দ্রব্য হাত দিয়ে ছোঁয়ার অধিকার দেয়নি ফারিস। যা করে ফারিসই করতো, আদিব শুধু দেখত। তার বয়স যখন 20, তখন আদিবই এই বেআইনি কারবার সম্পর্কে অবগত ছিল না। এরপর হুট করেই সে সবটা জানে। ফারিসও আর লুকিয়ে রাখেনি, লুকিয়ে আর কতকাল রাখবে? যে সারাক্ষণ সঙ্গে সঙ্গে থাকে। আদিব ফারিসের হাত ধরে বলা। কাজটা কি ছাড়া যায় না ভাই? ফারিস অদ্ভুত নয়নে তাকিয়ে বলা। কিভাবে ছাড়ি? তুমি তো জানো সবটা। আদিব আর কিছু বলল না। ফারিস কেমন করে যেন একটু বলা। আমি কি বিয়ে করে খুব ভুল করেছি আদিব? আদিব বলা। না ভাই, ডাক্তার ভাবি তো সব জানে। ফারিস কিছু বলে না। দরজার আড়লে দাঁড়িয়ে আদ্রিতা ভেতরের সব কথাই শোনে, বলে না আর কিছুই। নীরবে শুধু দীর্ঘশ্বাস ফেলে। ঢাকার মানুষ তখন মাগরিবের নামাজ সেরেছে অনেকক্ষণ। সময় তখন প্রায় রাত 8টা। কবুল বলার মাধ্যমে কাজী অফিসে বিয়ে হয়ে গেল ফারিস আর আদ্রিতার। আদ্রিতার মা বাবা আর ছোট ভাইও সেখানে উপস্থিত ছিল। বিয়ের শেষে গলায় মালা পড়ল দুজন দুজনকে। আদ্রিতার মুখে হাসি আসে। ফারিস মলির মুখে তার পানে চেয়ে করুণ গলায় আওড়ায়। আপনি হাসছেন, অথচ আমার হৃদয়ের ভেতরটা থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমি মরছি, অন্তরটা ঝলসে যাচ্ছে, ক্ষণে ক্ষণে পুড়ছে, আর যেন কইছে ফারিস কি ভুল করেছে। আধার রাতে কাজী অফিসের বাইরের পাশাপাশি দাঁড়িয়ে আছে নয়নতারা আর আশরাফ। দুজনের চোখেই মুখে লাজুকতার ছোঁয়া। আশরাফ বলল। আপনি চাইলে কিন্তু আমরা বিয়েটা করে নিতে পারি। নয়নতারা আশরাফের চোখের দিকে তাকালো, শান্তস্বরে আওড়ালো। আমাদের কি বিয়ে হওয়ার কথা ছিল? ছিল না, তবে কথা হতে কতক্ষণ। মৃদুল হাসলো নয়নতারা, বলল। আপনাই আমি করব কেন? আপনার মন তো এই প্রশ্নের উত্তর জানে। আপনি না জানলে আমি কি করতে পারি?
চমৎকার হাসি ফুটে উঠল নয়নতারার ঠোঁটে, হৃদয় জুড়ে প্রেমাশক্তির ঢেউ। সে বলল, আমি কিন্তু পুলিশ, সন্দেহের রেশ কিন্তু সব সময় থাকবে। আশরাফ হাসলো হঠাৎ, বলল, আপনার চুপ করা ওষুধ কিন্তু আমার জানা। নিজেদের কথায় নিজেরাই হাসলো দারুণ। প্রশান্তিকর মুহূর্ত সৃষ্টি হলো মুহূর্তে। আশরাফ হাত ধরল নয়নতারার, বলা, আমি কিন্তু আপনার জামা হিসেবে খারাপ হব না। নয়নতারাও হাতে হাত রাখলো আশরাফের, বলি উঠল, আমিও আপনার বউ হিসাবে খারাপ হবে না, তবে তাহলে সবাইকে জানাই। লাজুকতা মুখশ্রী নিয়ে বলল নয়নতারা। জানেন, দুজনেই মুগ্ধ নয়নে তাকিয়ে রইল দুজনের মুখশ্রীর দিকে। এরই মাঝে মৃদুল হেসে বলে উঠল, দেইকালাইছি কইয়া দিমু, ওহ দেইকালাইছি কইয়া দিমু। মৃদুলের আচমকা কথা শুনে আশরাফ নয়নতারা দুজনেই চমকে উঠল আর ছেড়ে দুজনে ছিটকে চলে গেল দূরে। মৃদুল হেসে উঠল, তাতে আবার বলল, দেইকালাইছি কইয়া দিমু। আশরাফ কপট রাগ দেখিয়ে বলা। কি দেখছিস তুই? মৃদুল আশরাফের কাঁধে হাত রেখে শান্ত স্বরে আওড়ালো। পরপর কতগুলা বিয়া খামু দোস্ত। আশরাফ বলল। এখনো দুটো? মৃদুল আফসোসের স্বরে বলে। এই বিয়ের চক্করে আমি হানিমুন কবে যাবো ভাই? আশরাফ মৃদুলের বাহু রোড থেকে সরে এসে বলল। দেখা যাবি কেন, আমরা সঙ্গে যাবো। আশরাফ চলে গেল। মৃদুল ফ্যাল নয়নি শুধু আশরাফের যাওয়ার পানে তাকিয়ে। কাজী অফিস খালি হলো। মৃদুল, নীলিমা, আশরাফ, নয়নতারা, রনি আর মুনমুন চলে গেল মাত্র। এখন আদ্রিতাদের যাওয়ার পালা। ফারিস গাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। গলায় তার এখনো মালা জড়ানো। আদিপ একটু দূরে চাঁদনির সাথে কথা বলছে। তাদের মানবমনের পালা চলছে। ওই যে গত কয়েকদিন আদ্রিতার জন্য সে চাঁদনির সাথে আড়ি করেছিল, তারই বোঝাপড়া চলছে। আদিপ শুধু বলেছে তার মাথায় হঠাৎ গন্ডগোল হয়েছিল, যার দরুন এমন অবহেলা। চাঁদনি তো তা মানতে নারাজ। পরে অনেক পুং ভাং বুঝিয়ে শেষমেশ মানালো। আদ্রিতা দাঁড়িয়ে আছে তার মা, বাবা আর ভাইয়ের সামনে। আদ্রিতা সিদ্ধান্ত নিয়েছে এখন যে ফারিসের সাথে যাবে। তার মনে হচ্ছে এই মুহূর্তে ফারিসের তাকে খুব প্রেশার। আদ্রিতার বাবা খানিকটা রেগে আছেন বিষয়টা। এভাবে হুট করে বিয়ে তিনি মানতে পারছেন না। মূলত মেয়ের হঠাৎ পাগলামির দরুন তাদের আসতে হয়েছে এখানে। আজকালকার ছেলে মেয়েরা খুব আবেগী হয়, এরা একটু হলেও আত্মহত্যার ভয় দেখায়। আদ্রিতার বাবা কোনাক্ষরও টের পাননি তার মেয়েও এমন করবে। ফারিস সম্পর্কে আদ্রিতার বাবা আগেই অবগত ছিল। মেয়ের হঠাৎ চুপচাপ হওয়ার সময়টাতে তিনি বুঝেছেন। মেয়ের লেখা কিছু ডায়েরিও তিনি পড়েছেন, আড়ালে খোঁজ করেছেন ফারিসের। ছেলে ভালো, বাবা মানি। বিষয়টা প্রথমে একটু খারাপ লাগলো, পরে মেনে নিয়েছিলেন। মেয়েটাকে আটক করা হয়েছিল, ফারিস বাঁচিয়েছে এই খবরও আদ্রিতার বাবা মা জানে। মূলত কাল রাতে আদ্রিতার বাড়ি না ফেরায় তারা পুলিশ স্টেশনে যান। সব শুনে চিন্তিত হয় কিশোরের সাথে যেতে চাইল, পরে কেন যেন যাননি। কিন্তু সকালবেলায় মেয়ে হুট করে এসে বলল সে বিয়ে করবে ছেলের নাম ফারিস, যে কিনা ঔষধ কোম্পানির মালিক। আদ্রিতার বাবার তাতে দ্বিমত ছিল না, কিন্তু আদ্রিতা বলল যে আজই বিয়ে হবে। আদ্রিতার বাবা তাতে দ্বিমত ছিল না, কিন্তু আদ্রিতা বলল আজই বিয়ে করবে। এই ক্ষেত্রে নাকচ করেন আদ্রিতার বাবা। শেষে প্রচুর কথা কাটাকাটি হয় তার আর মেয়ের মাঝে। এক পর্যায়ে আদ্রিতা হুমকি দেয় আজকের মধ্যে বিয়ে না দিলে সে আত্মহত্যা করবে। মেয়ের আচমকা এমন কাণ্ডে থতমত খেয়েছেন সবাই। শেষমেশ হার মানেন আদ্রিতার বাবা। বেশ বুঝতে পারছে মেয়ের এমনটা করার পেছনে কোনো কারণ আছে, কিন্তু কারণটা কি তা ধরতে পারছেন না। আদ্রিতা তার মা ভাইয়ের সাথে কথা বলল, তারা মুখ ভার করেছিল, তবে অসুখী ছিল না। ছেলে তাদের পছন্দ হয়েছে। আদ্রিতা সবার পরে গেল তার বাবার কাছে। তিনি গম্ভীর এক আওয়াজে বললেন, এদিকে আসো। আদ্রিতা গেল। সে বোধহয় জানে এখন তার বাবা কি বলবে। আদ্রিতা বাবার প্রথম প্রশ্ন ছিল, এত তাড়াহুড়োর কি ছিল? আদ্রিতার চোখ গেল একটা ছেলে হাতে হাওয়াই মিঠাই নিয়ে যাচ্ছে তার দিকে। আদ্রিতা উৎফুল্ল নিয়ে বলা, বাবা চলো হাওয়াই মিঠাই খাই। আদ্রিতার বাবা বিমুট মেয়ের পানে চেয়ে। আদ্রিতা তার বাবার হাত ধরে এগিয়ে গেল। দুটো হাওয়াই মিঠাই কিনে একটা বাবার হাতে আরেকটা নিজে নিল। এরপর সামনে একটা ছোট্ট বেঞ্চিতে বসতে বসতে বলা, বসো বাবা। আদ্রিতার বাবা বসলেন। আদ্রিতা পলিথিন ছিঁড়ে এক টুকরো হাওয়াই মিঠাই মুখে পুড়ে শান্ত স্বরে বলতে লাগলো, জানো বাবা, আমি না আমার জীবনে একটা ক্ষত মিশ্রিত গভীর শিক্ষা পেয়েছি।
আদ্রিতার বাবা বিস্মিত হলেন, কণ্ঠ খাদে চিন্তিত স্বরে এটে বলেন। কি শিক্ষা? আদ্রিতার মুখ মলিন, চোখ ছলছল, ঠোঁট জোড়ানো বিস্ময়ের হাসি। সে বলল, শিক্ষাটা হলো কারো বিশ্বাস পাওয়ার পর তা ভেঙে দিলে দ্বিতীয়বার সেই মানুষটার বিশ্বাস পাওয়া দারুণ কঠিন। আদ্রিতার বাবা গম্ভীর কণ্ঠে বলেন। বুঝিয়ে বলো। আদ্রিতা সরাসরি তার বাবার চোখের দিকে চাইল, এরপর মাথা নুইয়ে বলল, আমি ফারিসের সাথে একটা অন্যায় করেছিলাম, তার বিশ্বাস ভেঙেছি। তারপর চেষ্টা করেছি আমি আমার বিশ্বাস আবার ফিরিয়ে আনতে, কিন্তু পারিনি। এখনো পেরেছি কিনা জানি না। আদ্রিতার বাবা নড়ে চড়ে উঠলেন, অবাক হয়ে বলেন, তার মানে তুমি শুধু ছেলেটার বিশ্বাস পাওয়ার জন্য বিয়েটা এত তাড়াহুড়ো করে করেছো? আদ্রিতা বাবার পানে তাকিয়ে বলল, কিছুটা, তবে আমার আরো একটা কারণ আছে। কারণ কি? সেটা টপ সিক্রেট, তোমায় বলা যাবে না। আদ্রিতা বাবা আর জোর করলো না। আদ্রিতা তার বাবার হাত ধরে বলল, আমায় ক্ষমা করো বাবা, সকলের ওই পাগলামির জন্য। আদ্রিতার বাবা ক্ষমা করলেন কিনা বোঝা গেল না, তবে তিনি আদ্রিতার মাথায় হাত বুলিয়ে বললেন, যাই করো না কেন ভেবে করো। আদ্রিতাও মাথা নাড়িয়ে আশ্বাস দিল, যার অর্থ ভেবে করবে। আচমকাই কাঁধে কারো স্পর্শ পেতেই চমকে উঠল ফারিস। আদ্রিতার মা তার পেছনে দাঁড়িয়ে। ফারিস দ্রুত ফোন পকেটে পড়ল। আদ্রিতার মা বলেন, এভাবে হুট করে তুমি আমার জামাই হয়ে যাবে এ আমি কোশমিন কালেও ভাবিনি। তা কেমন আছো তুমি? ফারিস দ্বিধাবোধ নিয়ে কোনো রকমে বলল, ভালো। আপনি? আমিও ভালো। আমার মেয়েটাকে দেখে রেখো বাবা, একটু পাগল টাইপ আছে কিন্তু এমনিতে খুব ভালো। তোমার খুব যত্ন নিবে, দেখে নিও। ফারিস কি বলবে বুঝছে না। এই মহিলা সম্পর্কে তার শাশুড়ি হয়, শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় তা জানে না ফারিস। ফারিস কিছু সময় নিয়ে বলল, চিন্তা করবেন না, আমি দেখে রাখবো। উত্তরে মিষ্টি হাসে শুধু আদ্রিতার মা। রাফিন এগিয়ে আসে, তখন বলে, ভাই আমার নাম রাফিন, আমি আপু ছোট ভাই সম্পর্কে আপনার শালা। ফারিস মাথায় হাত রাখলো রাফিনের, বলল, কেমন আছো তুমি? রাফিনও ছোট্ট করে উত্তর দিল, ভালো। আপনি দুলাভাই? ফারিসও বলল, ভালো। টুকিটাকি কথা হলো মাঝে। রাত 8টা পেরিয়ে 10টা বেজেছে। তারা এখনো কাজী অফিসের বাইরে দাঁড়িয়ে। অতঃপর আদ্রিতা সেই রাতে ফারিসের গাড়ি করে ছুটল শ্বশুর বাড়ি। পুরো সময় তার খারাপ না লাগলো। গাড়িতে ওঠার পর বুক চিরে আর্তনাদ বের হচ্ছিল, মাকে জড়িয়ে ধরে কাঁদল খুব। বিষয়টা হঠাৎ এমন ভাবে হয়ে যাবে এ যেন আদ্রিতাও ভাবেনি। তখন গভীর রাত, ঘড়িতে 12টা পেরিয়েছে অনেকক্ষণ। ফারিসের বিছানায় পাশাপাশি বসে আছে আদ্রিতা আর ফারিস। মূলত এই রাতটি তাদের বাসর রাত। হঠাৎ বিয়ে, হঠাৎ বাসর রাত, হঠাৎ নিজের রুম ভাগ হওয়ার বিষয়টা ফারিস বড্ড নড়বড়ে হচ্ছে। সবকিছু এত বেশি বেশি তাড়াতাড়ি হলো যে ফারিস কিছুই টের পেল না। তার যেন এখনো বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়ে গেছে। খাটে ফুল বিছানোর কাজটা আদিবের। কতগুলো গোলাপ ফুলের পাপড়ি বিছিয়ে দেয়া হয়েছে খাটে। আদ্রিতা ফারিসের হাত ধরলো হঠাৎ, সঙ্গে সঙ্গে ফারিস চমকে উঠলো। আদ্রিতা বলল, এত ভয় পাচ্ছেন কেন? ফারিস আতঙ্কিত স্বরে বলল, আমার কি ভয় পাওয়া উচিত নয়? আশ্চর্য, আপনি একজন মাফিয়া হয়ে আমার সামনে ভয় পাচ্ছেন স্বামী? ফারিসের কাশি উঠলো হঠাৎ। এই মেয়ে কি বলে, কি স্বামী? ফারিসকে কাশতে দেখে আদ্রিতা দ্রুত 1 গ্লাস পানি দিল ফারিসের হাতে। ফারিস ঠকঠক করে পুরোটা পানি গিলে নিল, নিজেকে ধাতস্থ করলো। চুপ থাকলো অনেকক্ষণ। আদ্রিতা বলল, আমার বেবি চাই। এবার যেন ফারিসের শ্বাসকষ্ট উঠে যাবে। এই মেয়ের মাথায় নির্ঘাত সমস্যা হয়েছে, নয়তো পাচারকারীদের হাতে পড়ে ভয়ের চোটে মাথা খারাপ হয়ে গেছে। একটু রাগ নিয়ে বলল ফারিস, বেবি কি বাজার কিনতে পাওয়া যায় যে চাবে আর এনে দেবো? অদ্ভুত, তুমি এমন নির্লজ্জ কবে থেকে হলে বলো তো? আদ্রিতা ফ্যালফ্যাল নয় ফারিসের দিকে তাকানো। ফারিস সে দৃষ্টি দেখে কি করবে বুঝতে পারছে না। রুম থেকে দৌড়ে পালিয়ে যাবে নাকি ভেবে পায় না। বড্ড অস্থিরতায় ভরপুর নয়ন নিয়ে তাকিয়ে আছে আদ্রিতা ফারিসের দিকে। আশ্চর্য, ফারিসের এত ঘাবড়ানোর কি আছে? সে কি সিরিয়াস হয়ে কথাটা বলেছে নাকি? বলেছে তো মজা করে। আদ্রিতা হঠাৎই আদ্রিতার মাথায় দুষ্ট বুদ্ধি খেল। সে মনে মনে হাসল। ফারিসের গা ঘেঁষে বসলো একটু। ফারিস চমকে উঠলো এতে, বলল, এখনই গা ঘেঁষে বসার কি আছে? দূরে সরো। আদ্রিতা শুনল না।
ফারিসের কানে কানে ফিসফিস করে বলল, এত ঘাবড়াচ্ছেন কেন মাফিয়া সাহেব? আমি বউ হয়ে ঘাবড়াচ্ছি না, আর আপনি স্বামী হয়ে ঘাবড়াচ্ছেন। ফারিস সরাসরি চাইল আদ্রিতার দিকে। আদ্রিতার চোখে মুখে রহস্যের হাসি। ফারিস বুঝেছে এই মেয়ের মতলব। ফারিস এবার সিরিয়াস হলো। নিজেই আদ্রিতার কোমর জড়িয়ে কাছে আনলো, বলল, প্রথমবার তো তাই একটু ঘাবড়াচ্ছি, তুমি মানিয়ে নিতে পারলে দেখবে আর ঘাবড়াবো না। আদ্রিতা চমকালো। এবার হাসি আসলো তার, তবে হাসলো না। আদ্রিতা বুঝেছে তার আর মজা করা হবে না। এই ছেলে এখন ভয় পেল না কেন? ফারিস বুঝি আদ্রিতার মনের কথা বুঝলো। আদরে গলায় পড়ল, ফারিসকে ভয় পাওয়ানো এত সোজা বুঝি? আদ্রিতা ভ্রু কুচকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলা, বলা, ছাড়ুন তো, আপনি একটা পাজি লোক, শুধু শুধু এতক্ষণ নাটক করছিলেন। ফারিস চমৎকার ভাবে হাসল। আদ্রিতার সেই হাসিতে চোখ আটকালো। লোকটা তো সুন্দর করে হাসে কেন যে আদ্রিতা বারবার প্রেমে পড়ে যায়? আদ্রিতার চাহনি খেয়াল করলো ফারিস। সে শীতল গলায় আওড়ালো, এভাবে তাকাবেন না ডাক্তার ম্যাডাম, আপনার চাহনি যে আমাকে ভেতর থেকে বড্ড ক্ষতবিক্ষত করে দেয়। আদ্রিতার মুখভঙ্গি পাল্টালো। এই ছেলে আবার তাকে আপনি করে বলছে। কি সুন্দর ততক্ষণ তুমি বলেছিল। ফারিসের তুমিটাতে আদ্রিতার অন্যরকম স্বস্তি পায়। আদ্রিতা বলল, ক্ষতের কি আছে? ভালোবাসায় কোনো ক্ষত নেই, আছে শুধু পবিত্রতার ছোঁয়া। ফারিস আচমকা কি যেন হলো। সে ছেড়ে দিল আদ্রিতাকে। আদ্রিতা খানিকটা অবাক হলো এতে, বলল, কি হয়েছে? ফারিস মাথা নিচু করে বলে, আমার জীবনে আপনার আশাটা কি ঠিক হলো? কেন ঠিক হবে না? আমার জীবন যে বড্ড অগোছালো। থাকুন না একটু অগোছালো, ক্ষতি কি তাতে? ক্ষতি কি সত্যি নেই? আমি তো দেখি না। তুমি কি পারবে আমার সাথে সারা জীবন অগোছালো হয়ে থাকতে? আপনি সাথে থাকলে আমি ঠিক মানিয়ে নিব। ফারিস আদ্রিতার দুহাত আঁকড়ে ধরল, মলিন মুখে বলল, জানো তো, আমি এই জীবনে আসতে চাইনি, কিন্তু সময় পরিস্থিতি আমায় এখানে এনে ঠেকিয়েছে। ছেড়ে আসা কি সম্ভব? ছেড়ে দিলে আমার মৃত্যু নিশ্চিত। আদ্রিতার সঙ্গে সঙ্গে থমকে গেল, বলল, দরকার নেই, আড়ালের জিনিস আড়ালেই রাখুন। আজ আমি আড়াল করব, ভবিষ্যতে আমাদের সন্তানেরা আড়াল করবে, তারাও নিশ্চয়ই বাবা প্রেমিক হবে। আপনি আর এসব নিয়ে ভাববেন না। কাল আমাকে হসপিটালে যেতে হবে, আসুন ঘুমিয়ে পড়ি। ফারিস কিছু বলে না, চুপ করে রয়। আদ্রিতা বসা থেকে উঠে দাঁড়ায়। তার গায়ে জড়ানো ছিল ভারী লেহেঙ্গা। আদ্রিতার হঠাৎ মনে হলো সে একটা কঠিন ভুল করে ফেলেছে। আসার সময় কোনো জামা কাপড় আনা হয়নি। এগুলো পরে তো ঘুমানো সম্ভব না। আদ্রিতা ফারিসের দিকে তাকিয়ে বলা, আপনার জামা কাপড় কোথায় থাকে মাফিয়া সাহেব? ফারিস শান্ত দৃষ্টি নিয়ে তাকায় আদ্রিতার দিকে। হাত দেখিয়ে আয়নার পাশে বিশাল আলমারিটাকে দেখিয়ে বলে, ওইখানে। আদ্রিতা দ্বিধাহীন এগিয়ে গেল সেখানে। আলমারি খোলাই ছিল। আদ্রিতা আলমারি খুলে দেখলো ফারিসের বেশ কিছু শার্ট প্যান্ট রয়েছে। আদ্রিতা অনেক খুঁজে খুঁজে মেরিন রঙের একটা ফুল হাতার টি শার্ট বের করলাম, সঙ্গে কালো জিন্স। এরপর সেগুলো নিয়ে ছুটে গেল ওয়াশরুমের দিকে। ফারিস শুধু চেয়ে চেয়ে দেখলো আদ্রিতার কর্মকাণ্ড। কিছু বলতে পারলো না, তবে বুঝেছে খানিকটা কেন নিল। আধ ঘন্টা পরই মুখের সাজসজ্জা মুছে ফারিসের টি শার্ট আর জিন্স পরে বেরিয়ে আসলো আদ্রিতা। গায়ে গতরের অলংকার খুলে রাখলো আয়নার সামনে। এরপর খুলে ফেলা লেহেঙ্গাটা ফারিসের বেলকুনিতে টানাতে গেল। ফিরে এসে ফারিসকে একই ভঙ্গিতে বসে থাকতে দেখে বলে উঠল, আপনি কি সারা রাত ওভাবেই বসেই থাকবেন? ফারিসের উসখুস চাহনি, অস্থিরতা, বুক ভার। সে মলিন মুখে আবদারের স্বরে শুধালো, আমায় একটু জড়িয়ে ধরবে বউ? আদ্রিতা চকিত চমকে উঠল। কিছু বলতে চাপে, তার পূর্বেই ঘর জুড়ে অন্ধকার নামল। কারণ ফারিসের ঘরে তখন লোডশেডিং হয়েছে। আদ্রিতা তখনও বেলকুনির দরজার মুখে ঠায় দাঁড়ানো। হঠাৎ ম্যাচের কাঠি জ্বলে উঠল। ড্রয়ার থেকে মোমবাতি বের করে সেটাই জ্বালালো ফারিস। আলতো হাতে রাখলো ড্রেসিং টেবিলের উপর। আদ্রিতা এগিয়ে এলো, মুখোমুখি বসল। মিষ্টি হেসে বলল, ধরুন। ফারিস দেরি করলো না মোটেও, তৎক্ষণাৎ জড়িয়ে ধরলো আদ্রিতাকে। আদ্রিতা চুপচাপ বসে নিজেও ধরেছে ফারিসের পিঠ। লোকটার বুক ভরা চাপা আর্তনাদ আদ্রিতা টের পাচ্ছে। মাঝে মাঝে আমরা ভুল কাজ থেকে সরে আসতে চাইলেও সরে আসতে পারি না, কারণ সরে আসার সময়টাই যে আমরা বড্ড দেরি করে ফেলি।
আদ্রিতা চায় ফারিস সব থেকে বেরিয়ে আসুক, কিন্তু ফারিস যে বললো বেরিয়ে আসতে চাইলে মৃত্যু নিশ্চিত, কথাটা ভেবে বুক কেঁপে উঠল আদ্রিতার। সে ফারিসের শার্টটা পেছন থেকে শক্ত করে চেপে ধরলো। আদ্রিতা হঠাৎই বলল, আপনি একবার আমায় আবদার করেছিলেন আমাদের যতবার দেখা হবে ততবার যেন আমি আপনায় 10 মিনিট করে জড়িয়ে ধরি। সে আবদার এতদিন আমি রাখিনি, তাই আজ থেকে আপনি 10 মিনিটের জায়গায় আমায় 30 মিনিট জড়িয়ে ধরে বসে থাকতে পারবেন। আমি কিছু মনে করব না। ফারিস কথাটা শুনে ঠোঁট মেলে কিঞ্চিত হাসে, তবে কিছু বলে না। আদ্রিতাকে জড়িয়ে ধরার মাঝে ফারিস বারবারই অন্যরকম প্রশান্তি পায়। ফারিস চোখ বন্ধ করলো। প্রকৃতি তখন নীরব, অন্ধকারে টইটুম্বুর পুরো শহর। আকাশ জুড়ে থাকা চাঁদটাও বুঝি মেঘে থাকতে ব্যস্ত, তবে এত ব্যস্ততার ভিড়েও মিটমিট করে জ্বলছিল একখানা আগুন বাতি। সূর্যের তীব্র রোদে ঘুম ভাঙলো ফারিসের। পাশ ফিরে আদ্রিতাকে না দেখে খানিকটা চমকে উঠল। শোয়া থেকে উঠে বসলো দ্রুত, জোরে হাঁক দিয়ে ডাকলো, আদিব। আদিব দ্রুত ছুটে আসলো। তখন থরথর করে বলল, বলুন বা। পুরো কথা শেষ করার আগে ড্যাব ড্যাব করে ফারিসের দিকে তাকিয়ে রইল আদিব। ফারিস নিচের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আদ্রিতা কোথায় আদিব? আদিব জবাব দিল না, ফারিসের দিকে চেয়ে রইল শুধু। ফারিস এবার তাকালো আদিবের দিকে, বলল, কি হলো আদিব, কথা বলছো না কেন? পুরো কথা শেষ করে আদিবের মুখশ্রীর দিকে তাকাতে বিব্রত হলো ফারিস। আদিব যেন কিভাবে তাকিয়ে আছে তার দিকে। ফারিস অবাক স্বরে বলল, কি হলো আদিব, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে এর আগে দেখোনি? আদিব আচমকা লাজুক হাসলো, বেশ লাজুকতা নিয়ে বলল, দেখেছি তো ভাই, তবে আজকে। বলেই রুম থেকে বেরিয়ে গেল আদিব। ফারিস হতভম্ব হয়ে চেয়ে রইল, ব্যাপারটা কি হলো? ফারিস বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, নিজের শার্টের দিকে তাকালো। সামনের কিছু বোতাম খোলা, সঙ্গে বুকের উপরে লিপস্টিকের দাগ। ফারিস বিস্মিত হয়ে গেল ঘটনাটা, হতভম্ব হয়ে বলল, এইসব লাগলো কখন? কাল রাতে? ছ্যাঃ, আদিব কি ভাবলো তাকে? পরক্ষণেই ভাবলো, এত ভাবার কি আছে? বউ কেস করেছে, পাশের বাড়ির গসেটি খালা তো দেয় নাই। ফারিস নিজের আচরণ নিজেই অবাক। ফারিস আবার লজ্জা পাওয়া শুরু করলো কবে থেকে? ফারিস একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাওয়াল হাতে ওয়াশরুমে চলে গেল। রান্নাঘরে দাঁড়িয়ে আজকের ব্রেকফাস্ট তৈরি করছে আদ্রিতা। রান্না প্রায় শেষ। আদ্রিতার গায়ে জড়ানো সবুজ রঙার শাড়িটা আদিব তাকে দিয়েছিল। কাল রাতে চাঁদনিকে নিয়ে কিনেছিল এটা। শাড়িটা ফারিসের রুমের আলমারির পাশেই ব্যাগের মধ্যে ছিল, কিন্তু আদ্রিতা দেখেনি। দেখেছে আজকে সকালে। শাড়ির উপর ব্যাগের মধ্যে ছোট চিরকুটে লেখা ছিল, ডাক্তার ভাবি এটা আপনার জন্য। চিরকুট পরে আদ্রিতা মিষ্টি হাসে তখন। তারপরে শাড়িটা গায়ে জড়িয়ে চলে আসে নিচে। আদ্রিতা খাবারটা বেড়ে টেবিলে রাখলো। সেই মুহূর্তেই সেখানে হাজির হলো আদিব। বলল, ডাক্তার ভাবি এসব কি করছো? সকালের নাস্তা প্রায় সময় আমি বানাই। আদ্রিতা মিষ্টি এসে বলে, আজ থেকে আমি বানাবো, আর কিছুদিন পর আমি আর চাঁদনি। আদিব লাজুক হাসলো এতে, বলা, বিয়েটা কি করতে হবে ডাক্তার ভাবি? অবশ্যই। বিয়ে না করলে আমি আর চাঁদনি একসাথে থাকবো কেমন করে? তুমি বসো ভাইয়া, আমি বাকি খাবার নিয়ে আসছি। আদিবও বলে, আচ্ছা ডাক্তার ভাবি। আদিব চেয়ারে বসলো। আদ্রিতা গেল রান্নাঘরের দিকে। এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো ফারিস। গায়ে জড়ানো নেভি ব্লু কালারের শার্ট, কালো প্যান্ট। আদিব ফারিসকে দেখেই হাসলো। ফারিস এগিয়ে এসে বলা, এভাবে হাসার কি আছে? জীবনে লিপস্টিক দেখো নাই? আদিব কোনো রকমে বলল, দেখেছি তো ভাই, তবে মেয়েদের ঠোঁটে আপনার শরীরে প্রথমবার। ফারিস বসতে বসতে বলল, আমিও তোমার শরীরে প্রথমবার দেখার ব্যবস্থা করছি, দাঁড়াও। কথা শুনে আদিবের কাশি উঠলো। হঠাৎ আদিবকে কাশতে দেখে হকচকিয়ে উঠলো আদ্রিতা। খাবারের বাটিটা টেবিলে রাখতে রাখতেই বলল, কি হলো ভাইয়া, আপনি কাশতেছেন কেন? আদিব কিছু বলতে পারলো না, কাশতেই থাকলো আদ্রিতা। দ্রুত আদিবের হাতে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, পানি খান ভাইয়া। আদিব পানির গ্লাসটা নিল, ঠকঠক করে পানি পান করে বলল, শুক্রিয়া ডাক্তার ভাবি। বিনিময়ে আদ্রিতা মৃদু হাসলো। ফারিসের নজর তখন আটকানো ছিল আদ্রিতার গায়ে জড়ানো সেই সবুজ রঙা শাড়িটার দিকে। মুখের মৃদু সাজেদ আর কোমরের
গুজে রাখা আঁচলের ভাঁজে যেন বউ বউ দেখাচ্ছে আদ্রিতাকে। ফারিস দৃষ্টি সরালো, বেশি বেহাইয়া হচ্ছে নাকি তার চোখ, বুঝি খেয়াল করলো বিষয়টা। সে বলল, ভাই চোখ সরানোর প্রয়োজন নেই, আপনারই তো বউ। বেশম খেলো ফারিস, চোখ গরম করে তাকালো আদিবের দিকে। আদিব হাসল, দারুণ মিষ্টি দেখাচ্ছিল সেই হাসি, পুরোই তৃপ্তিমান। আদ্রিতা দুই ভাইয়ের ফিস ফিস করে কথা বলা দৃশ্য দেখে বলল, আমায় রেখে কি কথা হচ্ছে শুনি? আদিব কিছু বলার জন্য মুখ খুললেও ফারিস কথা কেড়ে নিয়ে বলে উঠল, আদিবের বউ লাগবে। আদিব অবাক হলো ফারিসের কথা শুনে। সে কখন বলল তার বউ লাগবে? আদ্রিতা টেবিলে বসতে বসতে বলল, আজই কাজী অফিস চলুন, আমাদের মতো আদিব ভাইয়ার বিয়েটাও দিয়ে দেই, কি বলুন? আদিবের আবার কাশি উঠল। আদ্রিতা হতভম্ব হয়ে চেয়ে রইল। পুনরায় পানি গ্লাস এগিয়ে দিয়ে বলল, কি হলো ভাইয়া, আপনার যক্ষা রোগে ধরলো নাকি? এত কাশছেন কেন? ফারিস হেসে উঠল, মুখে স্যান্ডউইচ পুড়ে পড়ল। ওসব যক্ষা টক্ষা কিছু না। আদিবের এই কাশিকে কি বলে জানো? আদিত্যা বেশ আগ্রহ নিয়ে বলল, কি কাশি? আদিব অসহায় মুখে ফারিসের পানে চেয়ে ফারিস বলল, বউ কাশি। আদিত্যা চোখ বড় বড় করে বলল, বউ কাশি আবার কি কাশি? বউয়ের ভয়ে যে কাশি উঠে তাকে বলে বউ কাশি। আদিব বউ আসার ভয় পাচ্ছে তাই কাশছে, তাই আদিবের কাশিকে বলে বউ কাশি। ফারিসের কথা শুনে আচমকা হেসে উঠল আদ্রিতা, টেবিল কাঁপানো এক হাসি। আর আদিব লজ্জায় নিয়ে যাচ্ছে পুরো। আদিব কোনো রকমে ব্রেকফাস্ট করে উঠে গেল। যেতে যেতে বলল, ভাই আমি গাড়িতে আছি, তুমি সময় নিয়ে এসো। ফারিস উত্তরে শুধু বলল। আদিব যেতেই আদ্রিতা বলল, আপনি কাজটা ঠিক করেননি। ফারিস অবাক হয়ে বলে, কোন কাজটা? এই যে বউ কাশি আদিব ভাইয়া লজ্জায় না খেয়ে চলে গেছে। ওসব কিছুই না, ও আমাদের দুজনকে একত্রে রাখার জন্য দ্রুত বেরিয়েছে। আদ্রিতা কিছু বলে না, চায়ের কাপে চুমুক দিল ফারিস, শীতল স্বরে শুধালো, এত সেজেছ কেন? কেন আমায় ভালো লাগছে না? ফারিসের তড়িৎ উত্তর, না। মনটা খারাপ হয়ে গেল আদ্রিতার মাথা নুইয়ে ফেল মুহূর্তেই। ফারিস হেসে উঠল, বলা, কেউ অসুন্দর বললেই মানুষটা কিন্তু অসুন্দর হয়ে যায় না। কিছু অসুন্দর বলার মাঝেও দারুণ সুন্দরতা আছে। তুমি কি তা দেখতে পাও আমার সবুজ রঙা বেলি প্রিয়া? আদ্রিতা মুগ্ধ নয়নে তাকালো ফারিসের দিকে, মুখ ভার করে বলা, তখন মিথ্যা বললেন কেন? ফারিসের মলিন চোখ, ঠোঁটে জড়ানো করুণ হাসি। সে বলে, মিথ্যে কখন বলেছি? আমার নায়ের মাঝে হায়ের বসবাস। এখন তুমি ধরতে না পারলে আমি কি করতে পারি? আদ্রিতা বিস্মিত আঁখি সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো, বলা, আপনি একটা যাচ্ছে তাই লোক। ফারিস উঠে দাঁড়ালো তখন। আদ্রিতা তার পানি চেয়ে ফারিস আদ্রিতার কাছাকাছি এসে কোমরে গুজিয়ে রাখা শাড়ির আঁচলটা টান মেরে বের করলাম। আদ্রিতা হতভম্ব হয়ে ফারিসের এহেম কাণ্ডে চোখ বন্ধ করে ফেললেও মুহূর্তে ফারিস তা দেখে মৃদু হাসল। আদ্রিতা কানের কাছে ঠোঁটটা নিয়ে ফিসফিস করে বলা, জানি তো আমি সত্যি খুব বাজে লোক। আদ্রিতার চোখ হলো, দৃষ্টি হলো এক। আদ্রিতা বলল, আমায় কিন্তু হসপিটালে যেতে হবে। সে যাও, তবে আমি ডাকলেই আসতে হবে কিন্তু। আমি কি আসতে বাধ্য? ভুলে যেও না আমার বিয়ে করা বউ তুমি। বাধ্য তো বটেই। হেসে ফেলে আদ্রিতা বলে, বিয়ে করতে ভয় পাওয়া মানুষটা বউয়ের উপর অধিকার দেখাচ্ছে, ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। ফারিসের সঙ্গে সঙ্গে উত্তর, তুমি হয়তো জানো না আমি মানুষটাও দারুণ ইন্টারেস্টিং। আদ্রিতা গলা জড়িয়ে ধরলো ফারিসের, আদুরে গলায় আওড়ালো, আপনি মানুষটা তো আমারই, ধীরে ধীরে দেখবেন আপনার সবটা জেনে নিব। কথাটা বলেই টুক করে গালে চুমু কাটলো ফারিসের। ফারিস হতভম্ব হয়ে বললা, এই তুমি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আমায় চুমু খাবে না? আদ্রিতা বিস্ময়কর চাহনি নিয়ে বললা, কেন? আমার একটা মান সম্মান আছে না, বুঝো না কেন? স্বামীদের মান সম্মান থাকে না, এখন যান। আদ্রিতা ছেড়ে দিল ফারিসকে। ফারিস ছাড়লো না নিজের গলাটা আদ্রিতার গালে সাথে ঘষা দিয়ে বলল, যে গালে বউ চুমু খায় সেই গাল নিয়ে হাসাহাসি মানায় না। ফারিস চলে গেল। আদ্রিতা কিং কর্তব্য বিমোট চাহনি নিয়ে দাঁড়িয়ে। ছেলেটা কি বলে গেল সব যেন মাথার উপর দিয়ে গেল। আদ্রিতার ঠোঁট তো লিপস্টিক ছিল না,
তবে ফারিস কি মুছলোটা কি? আদ্রিতা বাম হাত নিজের গালে লাগালো। তেল তেল লাগলো কিছু। আদ্রিতা চোখ গরম করে পড়ল। অসভ্য লোক, খাবার খেয়ে মুখ মুছে নাই। সে এক শুক্রবারের বিকেল, প্রকৃতি তার শীতের রেস কাটিয়ে টকবকা গরম দিয়েছে। আদ্রিতা আর ফারিসের বিয়ের কেটে গেল 2 মাস। আজ হসপিটাল বন্ধ আদ্রিতার। তাই ফারিসের রুমের বেলকনিতে চেয়ার পেতে হুমায়ুন আহমেদের লেখা আজ আমি কোথাও যাব না বইটি পড়ছে। আদ্রিতা তার অবসর সময় বই পড়তে পছন্দ করে। বাবার বাড়িতে তার ছোটখাটো একটা লাইব্রেরি ছিল। ফারিস আর আদ্রিতার বিয়ে উপলক্ষে কোনো বড়সড় অনুষ্ঠান করা গেল না। আদ্রিতার বাবা চেয়েছিলেন করতে, কিন্তু আদ্রিতাই বারণ করে। খুব অল্প মানুষের ভিড়ে নিজে বাড়িতে ছোটখাটো ভরপুর খাওয়া দাওয়ার আয়োজন করা হয় শুধু। সেখানে আদ্রিতার বাবার অল্প কিছু কলিগরা, আদ্রিতার বন্ধু বান্ধব আর তাদের আত্মীয় স্বজনরা থাকে। আদ্রিতার ফুপু খালারা খানিকটা রাগ করেছিল বটে, এভাবে কাউকে কিছু না বলে না জানে থপ করে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। আদ্রিতার বাবা মেয়ের উপর ক্ষিপ্ত ছিল তারও, তবে রাগ বেশি রাখা গেল না। খাওয়া দাওয়ার মাঝে চুকিয়ে গেল সবটা। বাড়ির কলিং বেল বাজলো হঠাৎ। আদ্রিতা হকচকে উঠল তাতে। এই সময় কে আসলো? ফারিস আসে তো সেই রাতে। আদ্রিতা বই রেখে উঠে দাঁড়ালো, চলে গেল নিচে। দরজা খুলতে দেখলো পুলিশ অফিসার কিশোর এসেছে। আদ্রিতা তাকে দেখেই অবাক হয়ে পড়ল। আপনি এখানে? কিশোর একগাল হেসে বলল, কেমন আছেন ডাক্তার সাহেবা? আদ্রিতা বিরক্ত হলেও মুখে বিনয়ের হাসি রেখে বলল, ভালো। আপনি? আমিও ভালো। কিশোর ভেতরে ঢুকলো, বলল, চা খেতে এলাম। ফারিস সাহেব বাড়ি আছেন? আদ্রিতা বলল, না। ঠিক আছে, আপনি চা বানিয়ে আনুন, আমি বসছি। কিশোর সোফায় বসলো। আদ্রিতা বিস্মিত হয়ে চলে গেল রান্নাঘরের দিকে। এভাবে হুট করে কিশোরের চা খেতে আসাটা কতটা যুক্তিযুক্ত ধরতে পারছে না আদ্রিতা। ফারিস আসলো তার কিছু সময় পরে। কিশোরকে দেখে সে কিছু বলল না। আদ্রিতা তখন রান্নাঘর থেকে কিশোরের জন্য চা বানিয়ে আনছিল। ফারিসকে দেখে বুকটা কেঁপে উঠল হঠাৎ। কোনো রকমে বলল, আপনি চলে এসেছেন? ফারিস স্মিত হেসে বলল। আদ্রিতা কিশোরের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে ফারিসকে বলল, আচ্ছা আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। ফারিস সঙ্গে সঙ্গে নাকচ করলো। তাতে বলল, চা খাবো না, কফি খাবো। আদ্রিতা বিনা বাক্যে তাই বানাতে গেল। আদ্রিতা যেতে কিশোরের মুখোমুখি বসলো ফারিস, বলল, তো কেমন আছেন অফিসার সাহেব? কিশোর চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ভালো। আরশাদকে ধরতে পেরেছি। আমার সাহায্য নিলে আরো আগেই ধরতে পারতেন। হয়তো পারতাম, তবুও নিজে খুঁজেছি ভাবলে গর্ববোধ হয়। ফারিস সে কথার জবাব না দিয়ে বলল, তাই পেলেন? কুমিল্লায় পরিত্যক্ত এক জমিদার বাড়িতে লুকিয়েছিল। ও আচ্ছা। জি। এই খবর জানানোর জন্যই কি বাড়িতে এলেন? যদি বলি আপনার বাড়িটা সার্চ করতে? ফারিস ঘাবড়ানো মোটেও বলে, করতেই পারেন, কিন্তু কারণ ছাড়া সার্চ করাটা আদৌ কি যুক্তিযুক্ত অফিসার? কিশোর চতুর্থবারের মতো চায়ের কাপে চুমুক দিল। তখন একগাল হেসে বলল, মজা করছিলাম, আপনার বউ কিন্তু চাটা দারুণ বানায়। ফারিস কিছু বলে না। আদ্রিতা এগিয়ে আসে তখন, হাতে কফির কাপ। আদ্রিতা ফারিসের হাতে কফির কাপটা এগিয়ে দিয়ে বলল। ফারিস নিল। এর পরপরই কিশোর উঠে দাঁড়ালো, বলল, ঠিক আছে, আজ তবে আসি, পরে আবার দেখা হবে। ফারিস কফির কাপে চুমুক দিয়ে বলল, এখনই চলে যাবেন? আর একটু বসতেন। কিশোর আদ্রিতার দিকে এক পলক চেয়ে বলল, আজ থাক, অন্য আরেকদিন আসবো। কিশোর চলে গেল। আদ্রিতা বিমূঢ় তার পানে চেয়ে। সে ধরতে পারল না কিশোরের আচমকা এসে চলে গেল কেন। ফারিস তার কফিটা শেষ করলো, মিষ্টি করে বলল, আদ্রি শোনো। আদ্রিতা গেল। বিয়ের পর থেকে ফারিস আদ্রিতাকে ছোট্ট করে আদ্রি ডাকে। আদ্রিতা ফারিসের সামনে টি টেবিলের উপর বসল। ফারিস কিছু বলার আগে আদ্রিতা বলে উঠল, আমি কিন্তু ওনাই ডাকিনি। ফারিস হেসে বলে, জানি আমি। ফারিস হাত বাড়িয়ে আদ্রিতাকে কাছে ডাকলো। আদ্রিতা গেল, তবে খানিকটা সংকোচ নিয়ে বলল, দরজা খোলা তো? কিছু হবে না, তুমি আসো। আদ্রিতা কোলে বসলো ফারিসের, বুকে জড়িয়ে ধরলো তাকে, বলল, কিছু কি হয়েছে? ফারিস উত্তর দিল সঙ্গে সঙ্গে, কি হবে? আমার তুমি থাকলে কিছু হয় নাকি? আপনার বড্ড বিষণ্ণ দেখাচ্ছে। ওসব কিছু না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনি যখন দারুণ বিষণ্ণে তখনই এইভাবে জড়িয়ে ধরেন আমায়। ফারিসের উত্তর আসে না আর আদ্রিতা প্রসঙ্গ পাল্টে বলে, আদিব ভাইয়া এলো না, কোথায় সে?
ফারিস এবার উত্তর দেয়, বলে চাঁদনির সাথে লুকোচুরি খেলছে। আদ্রিতা হেসে ফেলে। আজ থেকে ঠিক 15 দিন আগে বিয়ে হয় আদিপ আর চাঁদনির। ফারিসদের মতো কোনো জাঁকজমক ছাড়াই কাজী অফিসে বিয়ে দেওয়া হয় তাদের। সে আদিবের কি ঘাবড়ানো। চাঁদনি কবুল বলতে সময় না নিলেও আদিপ পাক্কা 15 মিনিট সময় নিয়েছে কবুল বলতে। আরও সময় নিত, তবে ফারিসের 14 মিনিটের ধমকের পর ফটাফট বলে ওঠে কবুল কবুল কবল। 3 কবুল। আদিবের কাণ্ডে সেদিন সবাই হাসে, ফারিসও হাসে, তবে সবার আড়ালে, উল্টো দিক করে। এখন এই বাড়িতে তারা 4 জন থাকে, আদিব, চাঁদনি, ফারিস আর আদ্রিতা। আদ্রিতা এবার বুঝলো এই জন্যই বুঝি 1 ঘন্টা আগে চাঁদনি কাজের বাহানা দেখিয়ে বেরিয়ে গেল ফিরো। আচ্ছা করে দেবে এক ঘা, বলে গেলে কি হতো। আদ্রিতা সেই নিয়ে ভাবলো না আর। আদ্রিতা ফারিস অনেকক্ষণ চুপ থাকলো। হঠাৎ আদ্রিতা প্রশ্ন করল, কাজে যাবেন না? প্রশ্ন শুনে ফারিসের হাতের বাঁধন শক্ত হয়, শরীরের সমস্ত ভার লুটিয়ে পড়ে আদ্রিতার ঘাড়ে। সে চোখ বন্ধ করে শীতল স্বরে শুধায়, আজ আমি কোথাও যাব না। আদ্রিতা আচমকাই চমকায়, কথাটা করুণ লাগলো তার। নিস্তব্ধ নীরবতায় ভরপুর চারপাশ। আদ্রিতাকে জড়িয়ে ধরে এখনো বসে আছে ফারিস। আদ্রিতা নিশ্চয়, সে ধরতে পারছে না আচমকা ফারিসের হলোটা কি। আদ্রিতা ফারিসের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। নির্জীব কণ্ঠে বলল, আমাকে ছাড়বেন না। ফারিসের উত্তর এলো না, সে চুপ রইল। আদ্রিতা আবার বলল, কি হলো, কথা বলছেন না কেন? ফারিস নিরাশ স্বরে বলল, কিছু বলতে ভালো লাগছে না। এমন কেন করছেন, কি হয়েছে বলুন আমায়। কি হবে, কিছু হয়নি তো। আমরা কিন্তু এভাবে অনেকক্ষণ বসে আছি। তো আদ্রিতা নিরাশ হলো, নিজের মাথাটা ফারিসের কাঁধে থেকে সরিয়ে বলা, আপনার কি মন খারাপ? ফারিসের তৎক্ষণাৎ উত্তর, না তো। ফোঁস করে শ্বাস ফেলে বলল আদ্রিতা, উৎকণ্ঠ নিয়ে বলল, আমায় ছাড়ুন। যদি না ছাড়ি? দরজা খোলা, একটু বুঝুন, যখন তখন চাঁদনি ওরা চলে আসবে। আসুক, সমস্যা কি? তুমি আমার বউ ভুলে যাচ্ছ কেন? আপনি একটা যাচ্ছে তাই লোক। জানি তো। চোখ পাকিয়ে চাইলো আদ্রিতা, আর কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ ফারিস ছেড়ে দিল আদ্রিতাকে। ফারিস ছাড়াতেই আদ্রিতা হুড়মুড় করে নেমে পড়লো ফারিসের কোল থেকে। ফারিস শুকনো হেসে মলিন মুখে বলল, আমার থেকে পালানোর এত তাড়া? আদ্রিতা দাঁড়ানো ছিল, খানিকটা ঝুঁকলো ফারিসের দিকে, শীতল স্বরে বলল, আপনার থেকে পালানোর থাকলে 2 মাস আগে ঘটা করে বিয়ে করতাম না আপনায়। ফারিস কিছু বলে না। আদ্রিতা চলে যায় রান্নাঘরের দিকে। অন্ধকার ভরা রাত, ছাদের উপর ক্যান্ডেল লাইট ডিনার করার তোড়জোড় চলছে খুব। আদিব আর চাঁদনি ফিরেছে সন্ধ্যার পরে। ফারিসের বাসায় দেখা খানিকটা অবাক হয়েছিল আদিব, তবে কিছু জিজ্ঞেস করেনি। ছাদের পাতানো সেই চেয়ার টেবিলে সাজাতেই ব্যস্ত হচ্ছে আদিব আর ফারিস। ফারিসকে খানিকটা চিন্তিতও দেখাচ্ছে, কিছু একটা নিয়ে সে চিন্তিত। আদিব বলল, ভাই তুমি। ফারিস টেবিলের ওপর কাচের প্লেট রেখেছিল। আদিবের কথা শুনে ফারিস তাকালো, বলল, আদিব। বলো। কিছু সময় চুপ থেকে প্রশ্ন করল, ভাই তুমি ঠিক আছো তো? ফারিস প্রশ্ন শুনে অবাক হলো, ভরকানো গলায় বলল, আমার আবার কি হবে? রাতে ঘুমাও না ঠিক মতো, চোখ লাল কেন? ওসব কোনো ব্যাপার নেই, তুমি ভুল ভাবছো। কিছু হয়েছে? ফারিস আদিবের কাঁধে হাত দিল, মৃদু হেসে মিহি কণ্ঠে বলল, আমার কিছু হয়নি আদিব। আদিব বিনিময়ে কিছু বলল না, তবে কথাটা বিশ্বাসও করলো না। হাতে মুরগির রোস্টের বাটি নিয়ে ছাদে হাজির হলো চাঁদনি আর আদ্রিতা একাল হেসে বলল, গরম গরম মুরগির রোস্ট হাজির। ওদের কথা শুনে ফারিস আদিব দুজনই হাসল। বিপুল হাসি তামাশা আর জমজমার পরিবেশে ডিনার হলো। 4 জনের ক্যান্ডেলের ডিনার। আদিব বলল, ভাই আমরা কোথায় একসাথে ঘুরতে যাইনি, একদিন ঘুরতে গেলে কেমন হয়? ফারিস সঙ্গে সঙ্গে বলল, খুব বাজে। চোখ কুচকালো। আদিব বলল, বাজে কেন? সেই কথা জবাব দেয় না ফারিস। আদ্রিতা বলল, ওনার কথা বাদ দিন তো দুলা ভাই, কবে যাবেন, কোথায় যাবেন ঠিক করুন, আমরা যাব। ফারিস ফোঁস করে নিঃশ্বাস ফেললো, শান্ত স্বরে বলল, ঢাকা শহরের সবচেয়ে ভালো মুরগির খামার কোথায় আছে আদিব? আদিব হতভম্ব হয়ে বলল, মুরগির খামার দিয়ে কি হবে ভাই? ফারিস কোকের বোতলে চুমুক দিল দ্বিধাহীন কণ্ঠে বলল, ঘুরতে যাব।
চাঁদনি বিষম খেল। ফারিসের কথা শুনে থতমত খেয়ে বলল, কি বলেন দুলাভাই, মুরগির খামারে ঘুরতে যাব? ফারিসের ভাবনাহীন উত্তর। সমস্যা কি? আদ্রিতা বিস্মিত কণ্ঠে বলে, মুরগির খামারে দেখব কি? ফারিস চমৎকার হেসে বলল, কেন, সারি সারি মুরগি? ফারিসের কথা শুনে আচমকা অট্টহাসিতে লুটিয়ে পড়ল সবাই। ফারিস হাসলো না, সিরিয়াস কণ্ঠে বলল, আশ্চর্য, তোমরা হাসছো কেন? আদিব বলে, ভাই আমার মুরগির চেয়ে খাসি বেশি পছন্দ, খাসিরটা গেলে কেমন হয়? ফারিস চমৎকার হেসে বলে, দারুণ। আদিবের মুখ মলিন হলো, সে হতভাগ হলো ফারিসের উত্তর শুনে। রাত 5:03, প্রকৃতি ছুঁয়ে সুন্দর বাতাস হচ্ছে, চাঁদটা দেখা যাচ্ছে দূরে। ফারিস আদ্রিতার পাশাপাশি বসে ছাদে, আর চাঁদনি আদিব কতক্ষণ আগেই গেল রুমে। আদ্রিতা হাই তুলে বলল, ঘুমোতে যাবেন না মিস্টার বখাটে? ফারিস উদাসীন ভঙ্গিতে শুয়ে পড়ল নিজে, মাথা রাখলো আদ্রিতার কোলে, আহ্লাদের স্বরে বলল, এক রাত না ঘুমালে কি শরীর খারাপ করে ম্যাডাম? আদ্রিতা ফারিসের চুলে বিলি কাটে বলে, একটু একটু করে। তাহলে আমরা না হয় আজ একটু আত্র শরীর খারাপ করি। সারাত কি ছাদেই থাকবো? তোমার কি ভয় হচ্ছে? আপনি থাকলে কিসের ভয়ে? ফারিস আচমকায় শোয়া থেকে উঠে বসে, আদ্রিতার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো শীতল স্বরে। তোমার কি একটু খারাপ লাগছে না? শুধালো। আদ্রিতা আচমকা অবাক এই প্রশ্ন। আদ্রিতা ফারিসের দিকে এসে বিলম্বিত চোখে তাকালো ও জিজ্ঞাসা সূচক কণ্ঠে বলল, খারাপ লাগবে কেন? আমি মাফিয়া, তাই। আদ্রিতা নিরাশ হলো, ভয়ঙ্কর নিরাশ হলো। এই সুন্দর মুহূর্তে এটা শুনতে চায়নি। আদ্রিতা করুণ গলায় বলে, এই সুন্দর মুহূর্তে মাফিয়া আসলো কোথা থেকে? ফারিস বৃত্তিষ্ঠা নিয়ে বলল, তোমার কি সত্যি খারাপ লাগে না? তোমার স্বামী একজন মাফিয়া, দেশ বিরোধী মাফিয়া। সে মাদক ব্যবসায় বেআইনি অস্ত্র পাচারের কারবারে জড়িত। তোমার খারাপ লাগে না? দুঃখ হয় না? তুমি তো ডাক্তার, কিভাবে এত সহজে সবটা মেনে নিলে? তোমার কি ঘৃণা আসে না আমার উপর? ফারিসের গলা জড়িয়ে ধরে আদ্রিতা বার কয়েক চুমু খায় ফারিসের গালে, কপালে, অধরে। ফারিস হতবম্ব। আদ্রিতা শান্ত স্বরে বলে, আপনি কি জানেন মিস্টার বখাটে, যাকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না। আমি আপনাকে ঘৃণা করার চেষ্টা করেছি, কিন্তু পরিশেষে দারুণ ব্যর্থ হয়েছি। ফারিস ভরকালো, চমকালো, অবাক হলো। দারুণ! এই মেয়ে তার কথায় তাকে ফিরিয়ে দিল। কি সাংঘাতিক কাণ্ড! ফারিস পলকহীন আদ্রিতার দিকে তাকিয়ে, আর আদ্রিতা সেই চাহনি দেখে মিষ্টি হাসে। পরের দিন খুব ভোরেই মুরগির খামারে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আদিব, ফারিস আর আদ্রিতা আর চাঁদনি। আদিবের সে কি মন খারাপ? সে বুঝে না মুরগির খামারে ঘুরতে যাওয়ার কোনো কথা আছে। সে বুঝে না মুরগির খামারে ঘুরতে যাওয়ার মতো কি আছে, তাও আবার বউকে নিয়ে। আদিবের বাচ্চাদের মতো মুখ ফুলানো কাণ্ডে হাসে ফারিস। আদিব আর চাঁদনি পেছনে বসেছে, ফারিস আর আদ্রিতা সামনে। ফারিস গাড়ি ড্রাইভ করছে, আর আদ্রিতা আর চাঁদনি হসপিটালের বান দিয়েছে। প্রায় 2 মাস পর আজ একদিনের ছুটি নিয়েছে তারা। আদ্রিতা চোখ মুখ কুচকে বলল, আমরা কি সত্যি মুরগি খামারে ঘুরতে যাব? ফারিসের তড়িৎ উত্তর, হ্যাঁ। ফারিসের কথা শুনে নিরাশ আদ্রিতা, চাঁদনি আর আদিব। প্রায় ঘন্টা 2 পরে ফারিস গাড়ি থামালো। কেউ গাড়ি থেকে নামলো না, সবাই মুখ ফুলিয়ে বসে আছে। ফারিস এসে বলে, তোমরা এমন বাচ্চাদের মতো রাগ করছো কেন? দেখো, মুরগির খামার খুবই সুন্দর একটা জায়গা। এখানে নানাবিধ মুরগিরা বাস করে। এক এক মুরগির এক এক ওজন, কোনোটা 1 কেজি, 4 কেজি, কোনোটা লাল, কোনোটা সাদা। বোঝো এগুলা? ফারিসের কথায় ভ্রু কুচকে তাকালো সবাই। ফারিস হেসে বলল, নামবে তোমরা? কেউ নামলো না। ফারিস তীক্ষ্ণ স্বরে আদিবকে উদ্দেশ্য করে বলল, আদিব। আদিব হুড়মুড় করে নেমে পড়লো সঙ্গে সঙ্গে। সামনে তাকাতেই দেখে অবাক, কারণ জায়গাটা কোনো মুরগির খামার নয়, এক বিপুল সৌন্দর্যে ঘেরা নয়ন জোড়ানো প্রকৃতি। আদিব সবাইকে তাড়া দিয়ে বলল, আদিব তোমরা নামো। আদিতা আর চাঁদনি দুজনেই বিরক্ত নিয়ে নামলো। সামনে তাকাতে দুজনেই অবাক। বিশাল সবুজে ঘেরা একটা উঁচু পাহাড়, পাহাড়ের পাশে ছোট্ট টিনের ঘুরে ঘর, চারপাশে শাঁসা শব্দ করে বাতাস বইছে, মাথার উপর ধপধপে সাদা আকাশ। কি নিদারুণ সুন্দর প্রকৃতি! আদিব বিস্ময় নজরে চেয়ে সে বলে, এটাই কি মুরগির খামার ভাই? ফারিসের বিস্ময়কর হাসি, মলিন মুখের কণ্ঠস্বর। সে বলে,
আমার ছোট ভাই মুরগির খামারের কথা শুনে মুখ ফুলায়, রাগ করে। সেখানে আমি কি করে যাই আদিব? আদিবের চোখে পানি চলে আসলো মুহূর্তে। সে ফারিসের দিকে তাকিয়ে, ফারিসের মুখ হাসি হাসি, চোখের চাহনি ভিন্ন। আদিব ফারিসকে দেখে মনে মনে ভাবে, তার ভাই ফারিস তাকে এত ভালোবাসে কেন? এই ভালোবাসায় কারো নজর না লাগুক। থুতো।